সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই। সালাউদ্দিন আহমেদ যে গুম হন নাই সেটার প্রমাণ সালাউদ্দিন আহমেদ নিজে বলবে আপনাদেরকে আজকে। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন, তো সালাউদ্দিন ভাই আপনাদেরকে আজকে শিখাবেন কিভাবে হাত এবং চোখ বাঁধা থাকলেও হাত দিয়ে চোখ খোলা যায়। সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন 10 বছর তিনি ভারতে ছিলেন। এই ভারতে থাকাকালীন তো একই ধরনের ট্রেনিং এই সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে বলে আমরা মনে করি, এবং সেটা মনে করার পেছনে কতটা শক্তিশালী যুক্তি আছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং উত্তরার যে বাসা থেকে তিনি আটক হয়েছিলেন সেই বাসাতে তিনি এক নারীকে নিয়েছিলেন, সেই মেয়েই হয়তো তাদের ট্র্যাপ, সেই মেয়েকে দিয়েই তার অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং সেখান থেকে তাকে ধরা হয়েছে। ধরার পরে সেগুলো ভিডিও করা হয়েছে এবং এখন সালাউদ্দিন যা বলছেন সব কিছু তাদের শিখিয়ে দেওয়া, এটার বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তাদের কাছে সেই মেয়ের তার সাথে সব ভিডিও টিডিও সব কিছু তাদের হাতে আছে। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ প্রথমে এটা নিয়ে কোনো দ্বিমত নাই, আইনশৃঙ্খলা বাহিনী বলেন যারাই তাকে তুলে নিয়ে গেছে, তার পরিবার, তিনি, গণমাধ্যম সব জায়গাতে আমরা একটা জিনিস শুনেছি, তিনি উত্তরের একটা বাসা থেকে আটক হয়েছিলেন। কারা আটক করেছে সালাউদ্দিন আহমেদকে? 12-14 ঘন্টা জার্নি, তারা কি কোনো কথা বলেছিল আপনার সঙ্গে নিয়ে আসার সময় গাড়িতে করে? এগুলো আমার সব চোখ কান বন্ধ ছিল, আমি জানি না। আচ্ছা, এটা খুবই যৌক্তিক একটা বিষয় যে ওনার যেহেতু চোখ হাত পা সব বাঁধা ছিল, যে কারণে উনি দেখেন নাই যে কারা তুলে নিয়ে গিয়েছিল, যেহেতু তারা পরিচয় দেন নাই। তার পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছিল যে তাকে ডিবি পরিচয় দিয়ে ডিবির লোকজন তুলে নিয়ে গিয়েছে। শুনি আমরা সেই নিউজের ক্লিপটা। 2015 সালের 10ই মার্চ উত্তরার এক আত্মীয়র বাসায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার। আচ্ছা, এখন ধরেন সালাউদ্দিন আহমেদ যেদিন ধরা পড়েন, ওই ধরা পড়ার পর থেকে আজকে পর্যন্ত একদম যখন আপনি ভিডিও দেখছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু এখন পর্যন্ত স্বীকার করে নাই যে কারা নিয়ে গিয়েছে। বাট খুবই স্বাভাবিক যে ভারতীয় বাহিনী এটার সাথে জড়িত ছিল, কিন্তু বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু দেখা করেন নাই। তার মানে সালাউদ্দিন আহমেদ তাকে ধরার আগেই সালাউদ্দিন আহমেদ জানতেন যে তাকে ডিবি পরিচয় ধরা হয়েছে, কারণ সালাউদ্দিন আহমেদকে নিয়ে যাওয়ার পরে তো আর কেউ স্বীকার করে নাই। সো তার পরিবার জানলো কোথেকে? তার মানে তার পরিবার ওই ধরার সময় তারা পরিচয় দিয়েছিল যে আমরা ডিবি থেকে এসেছি, নিয়ে গেছেন। আপনাকে তো বাড়িতে থাকতেই তারা পরিচয় দিয়েছে ডিবি, তিনি সেটা অস্বীকার করেছেন। কেন অস্বীকার করেছেন? আরও কত কিছু অস্বীকার করেছেন সেটা ভিডিওতে দেখবেন। নিয়ে যাওয়ার পরে কি হয়েছে সালাউদ্দিন আহমেদকে একটা ভিডিওতে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, এরপরে কি হলো সালাউদ্দিন আহমেদ কি বলে শোনেন। ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি বিএনপির এই নেতা। পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই। আচ্ছা, উত্তরা থেকে ওনারে ধরলো, এরপরে আর ওনার কিছু মনে নাই। আমরা এটা বিশ্বাস করি, উনি যেহেতু বলেছেন বিশ্বাস করি। এবার চলেন অন্য আরো গণমাধ্যমে উনি কি বলেছেন সেটা শুনি। কিছু আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে, এবং এমন একটা জায়গায় রাখে যেটার কক্ষের বর্ণনা আমি তো হবে, যার এক পাশে একটা নালার মতো ছিল, পানির ট্যাপ ছিল, একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায়। রুফে একটা হাই পাওয়ার ভাল্ব, লোহার দরজা। আচ্ছা দেখেন, কিছুক্ষণ আগে সে বললো সে কিছুই জানে না, কিছুই মনে নাই, উত্তর থেকে ধরার পরে আর কিছুই তার মনে নাই, বলতে পারবে না। আবার এদের কাছে বলছে যে তাকে কিভাবে কত ঘন্টা চালিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল সব তিনি জানেন। এই জায়গাতেও সমস্যা আছে। ধরেন বাংলাদেশ, তারা তো হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়নি, গাড়িতে বাই রোডেই তাকে নিয়ে যাওয়া হয়েছে। নিজস্ব ঢাকা থেকে তার যেহেতু পরিবার বলেছে ডিবি ধরেছেন, ঢাকায় ছিলেন, ঢাকা থেকে যদি আপনি সিলেট সীমান্ত পর্যন্ত যান তাহলে আপনার কয় ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টায় আপনার যাওয়া সম্ভব? তারপরে এটা আমরা খুবই মানে বড় বিষয় নিয়ে আলোচনা করার, আমরা এইটুকু মেনে নিলাম, নিয়ে যাওয়া হলো। মূল খেলা হচ্ছে নিয়ে যাওয়ার পরে তাকে ভারতে তিনাকে নিয়ে যাওয়া হলো, তিনি সীমান্তের ওই পার থেকে গাড়ি একটা ওই পারে আবার রেডি, ওই পারের থেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকে ফেললো। তারপরে কি হলো? শিলং এর একটা জায়গা, চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জিপ গাড়ি চলে যাচ্ছে। কথাবার্তা শোনা হয়তো আমাকে মনে করলাম আমি মানসিক ভারসাম্যহীন, আমার কথা হয়তো তাদের বিশ্বাস হয় না, আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে, আমার অবস্থা দেখে। তখন তারা আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে যে কোনো একটা গণমাধ্যমকে দেয়া বক্তব্য যে
তিনাকে সেখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তাকে উদ্ভ্রান্তর মতো লাগছিল এবং লোকজন তিনি তার পরিচয় দেওয়ার পরে লোকজন তার পোশাক আচার আচরণ দেখে খুবই স্বাভাবিক এখান থেকে টেনে হেসে নিয়ে যাওয়া হয়েছে বর্ডার দিয়ে, আবার কাঁটাতার পার হয়ে অনেক দূর হেঁটে হেঁটে তিনি গিয়েছেন। গিয়ে তারপরে লোকজন তারে দেখে চিনতে পারেন নাই, তাকে মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন, রাইট? এবার চলেন আরেক জায়গায় কি বলেছে সেটা শুনি। যখন ওখানে ফেললো তখন আমাকে ওরা বললো যে ইউ আর ফ্রি নাও। তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল, সাদা একটা জিপ। তো পুলিশ এসে আমাকে নিয়ে গেল, ওখানে ভ্রাম্যমাণ পুলিশ টিম ছিল। তারা প্রথমে আমার শারীরিক অবস্থা, জামা কাপড়ের অবস্থা দেখে, আমার কথাবার্তা শুনে তারা আমাকে একটা হসপিটালে নিয়ে গেল, সিভিল হসপিটাল নাম। একটু আগে কি শুনলেন? ওনাকে মানুষজন এসে উদ্ধার করলো, কথাবার্তা বিশ্বাস না করে মানুষজনই নিয়ে গেল মানসিক হাসপাতালে। এখন আবার কি হইল? এখন আবার পুলিশ আসলো, পুলিশ এসে পুলিশ স্টেশনে নিয়ে গেল, তারপরে নিয়ে গেল হসপিটাল। মানুষজনের কোনোই নেই। আচ্ছা, আরেকটু বক্তব্য শুনি, আরেকটু ইন্টারেস্টিং বক্তব্য আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা। ওনাকে গাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে মানে নামানোর পরে কি হলো, একদম সাথে সাথে কি হলো শুনুন একটু। 5-6 ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে, ওই একই চোখ বাঁধা, হাত বাঁধা অবস্থায়। তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল, সাদা একটা জিপ। আর আরেকবার এটা আমরা আরেকবার শুনি, এই কথাটুকু আরো একবার শুনি। 5-6 ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে, ওই একই চোখ বাঁধা, হাত বাঁধা অবস্থায়। তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল, সাদা একটা জিপ। আচ্ছা, এই যে বক্তব্যটা দুইবার শোনার কারণ কি জানেন? ওনার হাত বাঁধা, চোখও বাঁধা। আচ্ছা, হাত বাঁধা, ওনাকে ফেলে দিয়ে গেল, তা আপনি চোখ খুললেন কেমনে? আপনার হাত তো বাঁধা, হাত দিয়ে তো আপনার চোখ খুলতে হবে। আপনি হাত বাঁধা, আপনি চোখটা খুলে ফেললেন, এটা কি সম্ভব? এইভাবে পুরো এই যে গুমের ঘটনায় সব কিছু মিথ্যা বানোয়াট কল্প কাহিনী সাজিয়ে নিজে ভিকটিম রোল প্লে করেছেন। আপনি যখন এই মানে ফরেন অ্যাক্ট তাদের যেটা আছে সেই অ্যাক্টে আপনি যখন করবেন, মানে আটক হবেন, আপনার হাত করা পড়াবে, সাথে সাথে প্রথম কাজই হবে হাত করায়। আপনি সালাউদ্দিন আহমেদকে নিয়ে ইউটিউবে সার্চ দেবেন, নিউজগুলো দেখবেন, কোনো জায়গায় সালাউদ্দিনকে কোনোদিনও হাত করা পড়ানো হয় নাই। সব কটা জায়গাতে সুন্দর সাদা পাঞ্জাবি, চেহারা তো সুন্দর, প্লে বয়তে চকলেট বয়, তো মোটামুটি কিন্তু কোনো জায়গায় তারা হাত করা পরানো হয়নি। কি সুন্দর জামায় আদর করে তারপরে নিয়ে গেল। বিভিন্ন গণমাধ্যমে খালি শুনলাম যে সালাউদ্দিন আহমেদের বিচার চলছে, ট্রায়াল। মানে সালাউদ্দিন আহমেদ ভিসা নিয়ে যান নাই, পাসপোর্ট নিয়ে যান নাই সাথে করে, তিনারে জোর করে ডিবি ধরে বা বাংলাদেশের র্যাব বা কোনো একটা সংস্থা ধরে ওই দেশে পাঠাই দিলেন, তিনি ওইখানে পড়ে থাকলেন, কোনো কিছু তো নাই। তাহলে এটা তো অপরাধ। সে অপরাধের জন্য আপনার একদিনও জেল হবে না। সালাউদ্দিন আহমেদের কি কিছু হয়েছিল? শুনেন, আমরা শুনি যে কি হয়েছিল তার। অবশেষে শুক্রবার বিএনপির এই নেতাকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে বেকসুর খালাস দেন শিলং আদালত। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ বেকসুর এই যে খালাস পেয়ে গেল, কেন পেয়ে গেল, কিভাবে পেয়ে গেল? তো আহাদ সময় টেলিভিশনে কাজ করতো এক সময়, এখনও এখানে থাকে। তো ও আমাকে বলল যে ভাই এই ব্যাপার, আমি সেখানে গিয়েছিলাম। আমি ওর আইনজীবীর কাছে যখন সাক্ষাৎকার নিলাম, ওর আইনজীবী বলল যে এইখানে এই মামলায় 3 থেকে 5 বছরের নিচে সাজা হবে না, এটা ওকে খাটতেই হবে, আমাদের এখানে কিছুই করণীয় নাই। যেহেতু উনি ইমিগ্রেশন পার হন নাই, সো এটা অপরাধ, এখানে কোনো কিছু করণীয় নাই। কিন্তু সময় টিভি সেই নিউজটাও আছে, আমরা একটু নিউজটা শুনি। ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট 1946-এর 14 ধারা অনুযায়ী মেঘালয় আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড হতে পারে। ভারতে অনুপ্রবেশের দায়ে ফরেনার্স অ্যাক্ট 1946-এর 14 ধারা অনুযায়ী সর্বোচ্চ 5 বছরের শাস্তির বিধান রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। আমি বিং পাবলিক প্রসিকিউটর, আমার আর্গুমেন্ট আমি চাইবো যে 5 বছর ম্যাক্সিমাম। আচ্ছা, এই সংবাদ সংগ্রহ করতে ভারতে গিয়েছিলেন আহাদ। সালাউদ্দিন সাহেব কোন বাসায় ছিল, সেই বাসার ধরনটাও, সেই বাসাতে গিয়েছিল, সেই বাসায় গিয়ে সেই বাসার পরিবেশ কেমন সেটাও সে দেখে এসছে। আমরা আহাদের কাছ থেকে একটু শুনি যে ঘটনা কি ঘটেছিল।
আমার যতটুকু মনে পড়ছে 2016 সালের মার্চের শুরুর দিকে আমি গিয়েছিলাম ভারতের শিলংয়ে সালাউদ্দিন সাহেবের একটা ইন্টারভিউ নিতে এবং তার মামলার কি পর্যায়ে রয়েছে সেই বিষয়ে জানতে। সেখানে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় একজন সাংবাদিক কাজ করেন আমার বন্ধু, তার সহায়তায় সালাউদ্দিন সাহেবের বাড়িতে গেলাম, যে বাড়িতে তিনি থাকেন। সেই বাড়িতে গিয়ে অসাধারণ একটি বাড়ি, যেটা বাংলো বাড়ি। আমি আমেরিকায় আসার আগে এত সুন্দর আমি বাড়ি দেখিনি। সেই বাড়িতে গিয়ে তার মামলার সরকারি কৌশলী যিনি রয়েছেন তার ইন্টারভিউ নেই। আহাদ যখন আইনজীবীর সাথে কথা বলে, সেই আইনজীবীও কিন্তু তাকে বলেছিল সাজা হবে। এটাতে সে খুবই সারপ্রাইজ হয়েছে যে এই মামলায় তারপর সাজা হলো না কেন সেটা জানে না। আহাদের কাছ থেকে শুনি আমরা। তারপরে আমরা যেটা দেখলাম, যখন এই মামলার রায় হলো তখন এই মামলাতে সালাউদ্দিন সাহেব তিনি নির্দোষ খালাস পেয়েছিলেন, তাকে কোনো সাজা দেওয়া হয়নি। তারপরে আমরা দেখেছি এটা যখন উচ্চ আদালতে এই মামলা যায়, সেই উচ্চ আদালতেও সালাউদ্দিন সাহেব এই মামলার রায় তার পক্ষে ছিল। এই হচ্ছে অবস্থা। তারপরেও তার কোনো খুশি হয় নাই। আইনজীবী নিজেও জানেন না কেমনে হইল কি হইল। রাজকীয় জায়গায় তিনি থাকতেন, তো তিনার বেকসুর খালাস হয়ে গেল। আচ্ছা, খালাস যখন হইল, খালাস হওয়ার পরে কি হবে? ওই দেশের সরকার তো তারা রাখবে না ওইখানে, তাই না? তারে পাঠাই দেবে এই দেশে, এবং না আসলেও তার কিন্তু সরকার কিন্তু আবার ফের তার বিরুদ্ধে কিন্তু চার্জ আনবে। তিনি বাংলাদেশ সরকারের কাছে ট্রাভেল পাস ছিলেন। ট্রাভেল পাস চাওয়ার পরে তাকে কিন্তু ট্রাভেল পাস দিয়েছিল সরকার, এবং এটারও প্রমাণ আছে, শুনুন। ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। গতকাল বিকেলে আসামের গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয় থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেন তিনি। বাংলাদেশ মিশনের সহকারী হাই কমিশনার রুহুল আমিন জানান, এর ফলে সালাউদ্দিন আহমেদ যে কোনো দিন দেশে ফিরতে পারেন। আচ্ছা, সালাউদ্দিন আহমেদের দেশে ফিরতে কোনো বাধা নাই। ট্রাভেল পাস পেয়েছেন, ট্রাভেল পাস তিনি হাতেও নিয়েছেন। বাংলাদেশের সাংবাদিকরা তার কাছে গিয়েছে, জিজ্ঞেস করেছে যে ভাই দেশে কবে যাবেন। সাংবাদিকদেরকে সে কি বলেছে শুনেন। বন্দি দশা থেকে মুক্ত হয়েও দেশে ফিরতে পারেননি 9 বছর। এই জীবনকে আয়না ঘরের চেয়েও ভয়ঙ্কর বললেন সালাউদ্দিন। ভারতীয় একজন সাংবাদিক, পশ্চিমবঙ্গের যে সময় টিভির প্রতিনিধি এই ব্যক্তি, সম্ভবত আমি একটা ভিডিও পেয়েছি। সালাউদ্দিন সাহেব তাকে কি বলেছেন, চলেন আমরা সেটাই একটু শুনি। তিনি বলছেন বাংলাদেশে যাওয়ার আগে বিভিন্ন রাজ্যে কি ঘুরে বেড়াতে চান, একই সঙ্গে তার যে শারীরিক অবস্থার শারীরিক যে চিকিৎসা, সেই চিকিৎসাও তিনি করাতে চান। আচ্ছা, ভারতীয় বাংলাদেশের সাংবাদিকদের কাছে বলছে যে আমি দেশে যেতে চাই, ট্রাভেল পাসও নিয়েছেন, আবার বলছে ট্রাভেল পাস পাই নাই। আবার ভারতের সাংবাদিকের কাছে বলছে যে আমি একটু রাজ্য ঘুরে দেখতে চাই। ভারত ওনার খুব পছন্দের একটা দেশ, উনি রাজ্যগুলো ঘুরে ঘুরে দেখছে। মানে 10 বছর গুম ছিলেন, এরপর আরও কিছুদিন ভারত ঘুরে ঘুরে দেখবেন, এই জন্য উনি এখন দেশে আসবেন না। 60 দিন অথবা 90 দিন এরকম একটা আছে, সময়সীমা আছে। ওই সময়ের মধ্যে আপনাকে ট্রাভেল পাসটা ব্যবহার করতে হবে। তো তিনি কিন্তু করেন নাই। প্রথম যেগুলো নিয়েছেন সেই ট্রাভেল পাসগুলো দিয়ে কিন্তু তিনি ব্যবহার না করে সব শেষে তিনি ট্রাভেল পাস নিয়ে তিনি চলে আসলেন। এতদিন আসেন নাই। যখনই 5 তারিখ শেষ হলো, সাথে সাথে তিনারে বাংলাদেশে আসার সব সমস্যার সমাধান হয়ে গেল। তিনি ভারতের সরকারও কোনো কিছু বলে নাই, বাংলাদেশের সরকারও কোনো কিছু বলে নাই। তিনি দেশে চলে আসলেন। দেশে আসার পরে তিনি কি করেছেন? প্রথম দিনেই সালাউদ্দিনের গাড়িতে চড়ে, এস আলমের গাড়িতে চড়ে আপনার সাইফুল আলমের বিমানবন্দর থেকে গিয়েছেন বাড়িতে। এরপরে তাকে শোকজ করা হলো। শোকজ করার পরে তিনি বললেন তিনি জানেন না, কিছু বুঝেন না ভাই। ওনারা যা আনতে গিয়েছে সে একটা গাড়িতে উঠেছেন, মানে ওনাকে কেউ একজন বলেছে আর চট করে উনি ওই গাড়িতে উঠে বসে পড়লেন, উনি কিচ্ছু জানেন না। এই বক্তব্য আপনারা দেখেছেন তিনার ব্যাপারে। রোববার কক্সবাজারে এস আলম মালিকানাধীন গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি তিনি দায়িত্ব কোম্পানির কথা, তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। উনি ছোট্ট মানুষ, বাচ্চা ছেলে, উনি জানেন না কার গাড়িতে এসছেন, কিভাবে এসছেন। উনি মাপ চেয়েছেন, মানুষ মাপ করেও দিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। বাড়ি নম্বর 1A, রোড 8, গুলশান 1। এই বাড়িটা উনি নিয়েছেন ইউনাইটেড হসপিটালের যে রাজা মিয়া আছে, এই আওয়ামী দালাল, তার কাছ থেকে তিনি গিফট নিয়েছেন এই বাড়িটা। আমি এই বাড়ির নাম্বার সব বলে দিলাম, যান খোঁজ নিয়ে দেখেন এবার। সেটা তাকে দেওয়া হয়েছে। এবং একজন ইউনাইটেডের রাজা মিয়ার নামে 5টা হত্যা মামলা,
রাজা মিয়ার নামে এই পর্যন্ত অনেকগুলো নিউজ হয়েছে, তারপরে তারা কোনো কিছু বলে এখন পর্যন্ত সরকারের মানে তার ব্যাপারে কোনোই নেই। এর কারণ হচ্ছে ইউনাইটেডের পুরো ঠিকাদারি নিয়েছে হচ্ছে সালাউদ্দিন। আর এস আলমের যত প্রপার্টি যা কিছু করা দরকার সব কিছু উনি করছে, সেটা অলরেডি হয়েছে। আমি জাস্ট যেটা জানেন না কেউ সেটা বলে রাখলাম, গুলশানের বাড়ি নম্বর 1A, রোড 8, গুলশান 1, এটা রাজা মিয়ার ছিল। রাজা মিয়া তাকে গিফট করেছে, তার কাছ থেকে লিখে নিয়েছে। খোঁজ নিয়ে দেখেন সেই বাড়ি কয়েকদিন আগে ট্রান্সফার হয়েছে, কার কাছ থেকে কার কাছে গিয়েছে যান খোঁজ নেন। এই হচ্ছে অবস্থা। ইউনাইটেডের রাজা মিয়াকে সেভ করার জন্য যা কিছু করার দরকার সব কিছু করছে। এই ভারতীয় চরগুলোকে ঠেকানোর জন্য ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা সালাউদ্দিন এখন ঠিকাদারি নিয়েছে, যে কারণে তার কথাবার্তা সব কিছু দেখবেন আওয়ামী লীগের মতো মনে হয়। আমাদের সমস্যাটা ওই জায়গাতেই। ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন, ভিডিও আছে, আল্লাহর রাস্তে মাপ চান, আমরা মাফ করে দেব। এনে কেউ বাইতুল মোকাররমের ইমামতির জন্য দিতে আসে নাই, কি বলে ভাইবা দিতে আসে নাই, আমরা মাফ করে দেবো। আপনি পলিটিক্স করেন, আপনাদের মোটামুটি সব কটারই আলুর দোষ আছে, এটা আর লজ্জার কিছু নাই। ভাই বললেন সবারই আছে, ভিডিও কিন্তু সবারই আছে, সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি রয়ের কাছে আছে, বাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাফ করে দিও, আমরা সবাই মাফ করে দিব। কারণ এই বুড়া যেই শালা যেই কটা আছে সব শালারই আলুর দোষ, এই সব শালার সব কটারই ভিডিও আছে। তাই বাংলাদেশের রাজনীতিতে যারা থাকবেন সবার কাছে অনুরোধ, ভাই টুনটুনির ব্যাপারে সাবধান। আমরা বিএনপি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা হচ্ছে ভারত যেন বিএনপিকে গ্রাস করতে হবে। কারণ বিএনপির যাতে ভারতের হয়ে খেলতে না পারে এই দেশের মানুষের ভাগ্য নিয়ে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। সেই কারণে আজকের পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে মাপ চাচ্ছি, ভুল হয়ে গিয়েছে, আর ভুল করব না, করলেও কেউ যাতে রেকর্ড করতে না পারে সেই ব্যবস্থা করেই করব। সাবধানে করেন, যেখানেই করেন চিপা চাপায় নিজের আওতার ভেতরে করেন। তো এটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু আপনি যিনি বিএনপি করেন, আপনি যদি আমার শত্রু মনে করেন সেটা একান্ত আপনার ব্যাপার, আপনি আমার বন্ধু মনে করেন, এটার জন্য আপনার যায় হাতে পায়ে যায় ধরবো, আমার দরকার নেই। কিন্তু আমরা বিএনপির বিরুদ্ধে না। বিএনপিকে যারা ভুল পথে নিতে চায়, বিএনপিকে যারা ভারতের ক্রিয়ানক হিসেবে ভারতের হয়ে কাজে লাগাইতে চায়, আমরা তাদের বিরুদ্ধে, এবং তাদের বিরুদ্ধে কথা বলেই যাও। এটার জন্য বিএনপির সব যদি আমার বিরুদ্ধে যায়, আল্লাহর রাস্তা মাফ করে দেন, কিছু করার নেই। আমার এই জায়গায় আমি আমার বাপেরও ছাড়বো না ভাই। আমি জানি সালাউদ্দিন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখলে আমার নিজের ব্যক্তিগত অনেক সুবিধা হইতো। আই গিভ এ শিট। এই জায়গায় কোনো জায়গা থেকে কেউ আমার এক চুলও নড়াইতে পারবেন না। আল্লাহ হাফেজ।